বিগত সময়ে শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছেন কিংবা নানাভাবে নিপীড়িত হয়েছেন তারা এখন নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ব্যাপারটা একটু বিদঘুটে, একটু এলোমেলো মনে হচ্ছে, তাই তো? কথা আমার নয়, আমার তো মন্তব্য করার কোনো প্রশ্নই আসে না। এমনই অদ্ভুতরে বলছি, ব্যাপারটা শব্দটা প্রয়োগ বোধহয় ঠিক হলো না, এরকম অবাক করা, চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আমাদের ছাত্র উপদেষ্টা একজন মাহফুজ আলম। তিনি যেটা বলছেন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে জুলাই আন্দোলন এবং আন্দোলনকারীরা বড় ধরনের নৈতিক সংকটে পড়ে যাবে। যারা এতদিন নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা যদি নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নির্যাতন করা শুরু করে দেন এবং গত 15 মাসে যদি তাদের অবস্থান নির্যাতকের ভূমিকার দিকেই থাকে, তাহলে প্রশ্ন আসবে জুলাই আন্দোলনটা কি নতুন করে নির্যাতকের চেহারা পাল্টানোর জন্য, নতুন একটা গোষ্ঠী নির্যাতন শুরু করবে সেই উদ্দেশ্যে তৈরি হয়েছিল, নাকি ভালো বাংলাদেশের উদ্দেশ্যে তৈরি হয়েছিল? ভালো বাংলাদেশের বুলিটা শুধুই কি মুখের বুলি ছিল, মানুষকে শুধুমাত্র আইওয়াশ করা ছিল, নাকি সত্যিই এর পেছনে কোনো পজিটিভ কারণ ছিল? কি বললেন মাহফুজ আলম সেটা একটু আলোচনা করে দেখা যাক। কেন বললেন, কি বললেন, কাদেরকে বোঝাতে চাইলেন, কোন গোষ্ঠীকে তিনি বোঝাতে চাইলেন এবং নিজের উদাহরণও দিলেন। থাকবেন দর্শক। বলছিলাম, যারা এতদিন বলেছে যে আমরা নির্যাতিত হয়েছি, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, গুম খুন করা হয়েছে, অনলাইনে নানা ধরনের নিপীড়ন করা হয়েছে, নানাভাবে নিপীড়ন করা হয়েছে, তারা আজকে নির্যাতন করা শুরু করেছে, এমন ভয়াবহ কথা মাহফুজ আলম বলেছেন। তাকে নিয়ে প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। গতকালকে একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন যারা মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে। তথ্য উপদেষ্টা। মজার ব্যাপার হচ্ছে যে শব্দ দুটা তিনি ব্যবহার করেছেন, মজলুম এবং জালিম, এই শব্দ কারা ব্যবহার করে, কোন গোষ্ঠীরা ব্যবহার করে, সেটা আমরা খুব সহজেই একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারি যে মজলুম, জালিম, এই ব্যাপারগুলো, এই শব্দগুলো কারা ব্যবহার করে। তো মাহফুজ আলম নিজেও কি ওই গোষ্ঠীর মানুষ? এই প্রশ্নটা আসবে। এই প্রশ্নটা কেন আসবে? যে তিনি নির্যাতকের ভূমিকায় কিংবা জালিমের ভূমিকায় যাদেরকে অবতীর্ণ হওয়ার কথা বলছেন, যারা অবতীর্ণ হয়েছে জালিমের ভূমিকায়, সেই তারাও সাম্প্রদায়িক গোষ্ঠী, অর্থাৎ সাম্প্রদায়িক গোষ্ঠীকেই তিনি জালিম হিসেবে জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এমনটা বলছেন। সেই সাম্প্রদায়িক গোষ্ঠীরই উচ্চারিত শব্দ হচ্ছে মজলুম এবং জালিম। এই শব্দ প্রয়োগ যখন তার মুখ থেকে আমরা শুনব, তখন তো এরকম সন্দেহ কেউ করে বসতেও পারে যে আপনিও কি তাদের পক্ষেরই মানুষ কিনা, তাদের পক্ষের মানুষ হয়ে এখন এসে আপনি বুঝতে পারছেন কিনা, উপলব্ধি আপনার হচ্ছে কিনা যে আপনার অবস্থান ভুল ছিল, নাকি এই শব্দগুলো সাম্প্রতিক সময়ে এতটাই প্রভাব বিস্তার করেছে যে এই শব্দ চয়নের বাইরে আপনি আসলে যেতে পারেননি। কি বলছেন তিনি, চলুন একটু জেনে নেওয়া যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে অনলাইনে বট বাহিনীর আক্রমণের শিকার হওয়ার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আমরা জানি যে এই বট বাহিনীও সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা বাহিনী, যারা কদিন আগেই খবর দেখলাম যে 1,30,000 পেজ থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডার কর্মকাণ্ড চলছে। অর্থাৎ 1,30,000 পেজ এই বট বাহিনী তৈরি করেছে, যাদের কাজই শুধু বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা করা। এবং কিছুদিন আগে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে বাংলাদেশে এক্সিস্টিং বড় বড় মোটামুটি স্বাস্থ্যসম্মত যেগুলো ফেসবুক পেজ রয়েছে, সেই কয়েক লক্ষ ফেসবুক পেজ কিনেছে একটা গোষ্ঠী। এবং আরেকটা খবরে দেখলাম যে বিএনপির অ্যাক্টিভিস্টরাই প্রচার করছে যে বেশ কিছু 1-1.5 লক্ষ পেজ তারা কিনেছে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এখন বুঝে গেছে যে ফেসবুক এখন সবথেকে শক্তিশালী মাধ্যম, সেখানে শক্তি খর্ব হলে সেটা মূল রাজনীতিতে প্রভাব বিস্তার করবে। এই কারণেই ফেসবুকে যে অসংখ্য লক্ষ লক্ষ ফেক পেজ তৈরি করা এবং সেই পেজগুলো থেকে নিদারুণভাবে
যা ইচ্ছা তাই প্রচার করে যাওয়া, এটা যেমন মানে সাম্প্রদায়িক গোষ্ঠীর রয়েছে, তেমনি অন্যান্য রাজনৈতিক দলেরও রয়েছে। আমি আরও স্পেসিফিকভাবে যদি বলি, এটা জামাতের রয়েছে, এটা বিএনপির রয়েছে, এটা আওয়ামী লীগের রয়েছে, সব গোষ্ঠীরই এটা রয়েছে, শুধুমাত্র পার্থক্য কম আর বেশি। তিনি বটবাহিনীর কথা বলছেন। বটবাহিনী কাদের বাহিনী ফেসবুকে, এটা আমরা খুব ভালোভাবেই জানি। তিনি একটা মানে গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম শীর্ষক গোলটেবিলের আয়োজনে তিনি এই কথা বলেছেন। যখন নারীকে নিয়ে আয়োজনের কথা বলছেন, তখন একটা কথা প্রাসঙ্গিকভাবে বলতেই হয় যে তখন মানে এখন যারা সরকারে মাহফুজ আলমরা রয়েছেন, তারা একটা নারী কমিশন করেছিলেন এবং নারী নীতি প্রণয়ন করতে চেয়েছিলেন। প্রফেসর ইউনূস বলেছিলেন যে অসাধারণ একটা রিপোর্ট এসেছে নারী কমিশন থেকে। সেটা বলার পরপরই দেখা গেল সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী সরকারের মুণ্ডুপাত করা শুরু করলো এবং প্রকাশ্যে সমাবেশ করে নারীকে বেশ্যা উপাধি দেওয়া শুরু করলো। এবং এখন তো রাজনৈতিক তত্ত্বই শুরু হয়েছে যে নারীরা কত ঘন্টা মানে কাজের ক্ষেত্রে কত ঘন্টা শ্রম দেবে, কেউ 5 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 7 ঘন্টা, মানে এরকম তত্ত্ব শুরু হয়েছে। এবং 5 ঘন্টা তত্ত্ব জাহির করার পরে আবার বলা হচ্ছে যে এতে যদি কোনো কোম্পানি কিংবা কোনো প্রতিষ্ঠান মনে করে যে নারীদের 5 ঘন্টা কাজ করার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সরকার থেকে ভর্তুকি দেয়া হবে। তার মানে নারীকে কিভাবে নিরুৎসাহিত করা যায় কর্মক্ষেত্র থেকে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প টিকেই আছে ভাই নারীর উপরে। নারী শ্রমিকরা না থাকলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একেবারে ইয়াতে চলে যাবে, কবরে চলে যাবে। সেই অবস্থা তখন বাংলাদেশে বয়ান তৈরি করা হয় যে নারী যত বেশি মানে ঘরে থাকবে তত বেশি তাকে সম্মানিত করা হবে। অথচ এই নারী নিয়েই এই সরকারের উপদেষ্টারা এই ধরনের সেমিনারি করছেন, কিন্তু আদতে কিছু প্রতিষ্ঠিত করতে পারছেন না। প্রতিষ্ঠিত করার মানে কারণও নেই, কারণ যাদের প্রতিবাদের মুখে তারা পড়ছেন তাদেরকে নিয়েই সকাল সন্ধ্যা রাতে তারা ডিনার করেন, মিটিং করেন, খোশগল্প করেন, অনেক কিছুই করেন তারা। কি বলছেন তিনি? বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার কথা ওঠার পর মাহফুজ আলম বলেছেন এমন সংঘবদ্ধ আক্রমণের শিকার তিনি এবং তার পরিবারের সদস্যরাও হচ্ছেন। তিনি যখন নিজে হচ্ছেন তখন উপলব্ধি করছেন যে তিনি হচ্ছেন, কিন্তু অন্যরাও যে হচ্ছে এই উপলব্ধি তিনি যদি আগে করতে পারতেন, তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার আগে করতে পারতেন, তখন স্মার্টনেসটা বোঝা যেত এবং সরকারের কর্মকৌশলের ক্ষেত্রে পারঙ্গমতা যে রয়েছে সেটা বোঝা যেত। তিনি যখন নিজে আক্রমণের শিকার হয়েছেন তখন নিজের কথা বলা এটা খুব একটা পরিপক্কতার পরিচয় বোধহয় দেয় না। তিনি আরও বলেছেন, কেন একটা মানুষ আমাকে ফেসবুকে গালি দেয় মা বাবা তুলে, অথচ সে ফেসবুকে দিয়ে রাখছে কোনো ভালো আলেমের ছবি। এই তো মুখোশটা উন্মোচিত হচ্ছে যে কারা তাকে আক্রমণ করছে, অথচ সে ফেসবুকে কাভারে দিয়ে রাখছে কোনো ভালো আলেমের ছবি, অথচ সে আমাকে গালি দেয়। এটা তো ইসলাম বলে না, এটা তো ইসলামে বলে না। আমি মনে করি এটা তার দোষ। আমরা এ ধরনের বটবাহিনী মিলিয়ে দেখতেছি। এই বটবাহিনী পরিচালনাকারীদের একটি আগে থেকেই সুসংগঠিত ছিল, আরেকটি এখন সংগঠিত হচ্ছে বলে তথ্য উপদেষ্টার পর্যবেক্ষণ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যারা নিজেরা আগে মজলুম ছিল তারা এখন জালিম সাজতেছে। হোয়াই? অর্থাৎ যারা আগে মজলুম ছিল, যারা নির্যাতিত ছিল, তারা এখন নির্যাতনের পথ বের করছে, কিভাবে মানুষকে নির্যাতন করা যায়, এবং সেটা ধর্মের দোহাই দিয়ে। তিনি স্পষ্ট করেছেন যে কাভারে হয়তো বড় কোনো আলেমের ছবি রেখে দিয়েছেন, সে বটবাহিনীর কাজ করছে, নানাজনের ফেসবুকে গিয়ে আক্রমণাত্মক কথাবার্তা বলছে, উল্টাপাল্টা স্ট্যাটাস দিচ্ছে, গালিগালাজ করছে, থ্রেড দিচ্ছে, কল্লা কাটার হুমকি দিচ্ছে, অনেক কিছু করছে। নেপথ্যে থেকে জুলাই অভ্যুত্থান সংগঠনে সক্রিয় থাকা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের আগে ছাত্র নেতারা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছিল। আমরা গিয়েছিলাম একটা রাজনৈতিক দলের মহাসচিবের কাছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে বিএনপির মহাসচিবের কাছে। এরপরে আমরা দেখা করতে গেছি একজন আমিরের সাথে, বোঝাই যাচ্ছে জামাতের আমিরের সাথে। এরকম সবার সঙ্গে কথা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও পরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগও তিনি করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কি করতে পারেনি সেই প্রশ্ন তোলার আগে সরকার গঠনের প্রথম 8 মাস রাজনৈতিক দলগুলো কতটা সহযোগিতা
করেছে সেটা সামনে আনা উচিত। রাজনৈতিক দলগুলোর ইন্ধনে বা ইন্ধন ছাড়া প্রথম ৮-৯ মাসে অন্তত ২০০টির বেশি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে সরকারকে একা। তখন রাজনৈতিক দল কোনো ধরনের কোনো সমর্থন দেয়নি, এই কথাও তিনি বলেছেন। যাক, অনেক কথা বলেছেন, অনেক কথা বলে নিয়ে আলোচনা করতে চাই না। তিনি মূলত যেটা ইঙ্গিত করলেন যে যারা আক্রমণ করছে তাদের কাভারে কিংবা প্রোফাইলে দেখা যাচ্ছে যে বড় কোনো আলেমের, বড় কোনো হুজুরের ছবি, কিন্তু সে যে ইনবক্সে গালাগালি করছে, থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, অনেক কিছু করছে। এই ঘটনা শুধুমাত্র মাহফুজ আলমের ক্ষেত্রে হচ্ছে এমনটা না। এই ঘটনা, এটা তো ইনবক্স তো খুবই সিম্পল একটা ব্যাপার। ওপেন যেরকমভাবে লেখালেখি হয়, যেরকম স্ট্যাটাস দেয়া হয়, একটি পক্ষ না, প্রায় সব পক্ষই, এবং বিশেষ করে এই বট বাহিনী যাদের কথা বলা হচ্ছে, এই বট বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে, পক্ষান্তরে অন্য বাহিনী, তাদের বিরুদ্ধ বাহিনীও ফেসবুকে যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে, একদল বলে যে তোমাকে দেখে নেব, মানে তুমি কোথায় বলো, কিংবা এত সুন্দর ভাষাই তো বলে না, হয়তো একেবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে কিংবা দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আরেক দল বলে যে এদের চিনে রাখুন, এদের চিনে রেখে এদেরকে ভুলে যাবেন না, এই স্ক্রিনশটগুলো সংগ্রহে রাখুন, সময় আসলে এদেরকে আগে দেখা হবে। এই যে কালচার শুরু হয়েছে, মানে একদল আক্রমণ করবে, প্রতি আক্রমে আর একদল এরকম করবে, আগে থেকে হুমকি দিয়ে রাখবে, এই কালচার বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সুতরাং এই যে মানে যারা মানে এতদিন অ্যাক্টিং করেছেন, আয়নাঘরে ৮ বছর থাকার পরে নতুন গামছা নিয়ে যারা বেরিয়েছেন, যারা অ্যাক্টিং করেছেন নানাভাবে যে নির্যাতিত হয়েছি, যদি আপনারা সত্যিই নির্যাতিত হয়ে থাকেন তাহলে তো আপনাদের নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা ছিল না।